স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। সংশোধিত আরপিও অনুযায়ী হলফনামায় ভুল তথ্যে বাতিল হবে এমপি পদ। আদালতের ফেরারি ঘোষণা করা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই সংশোধনী এবং আচরণবিধির চূড়ান্ত খসড়া যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার এসব কথা জানিয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ বলেন, ভোটার আর এজেন্টবিহীন নির্বাচন আর হবে না। নির্বাচন অনুষ্ঠানের মূল আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 40 থেকে 44টি পরিবর্তন এনেছে ইসি। চূড়ান্ত এই খসড়ার সঙ্গে দল ও প্রার্থীদের আচরণবিধিও যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কমিশনার সানাউল্লাহ জানান, একক প্রার্থীর আসনে না ভোট থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনী। অবস্থা বুঝে ফলাফল স্থগিত করতে পারবে ইসি, যা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন, তারা দেখবে, দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে, তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন। আমরা এটাকে সরিয়ে দিয়েছি, আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা। অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সানাউল্লাহ আরও জানান, দলের নির্বাচনী আয় ব্যয় ওয়েবসাইটে প্রকাশ, প্রতীক বরাদ্দের আগেই মামলার নিষ্পত্তি, অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ দিলে মামলা সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে সংশোধনে। কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে। সংশোধিত আরপিওতে প্রার্থীর জামানত 20 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নির্বাচন করতে হবে নিজস্ব প্রতীকে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের মতো জুলাই চেতনাও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এই কারণে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে বলেও মন্তব্য তাদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। তাদের দাবি, এই সরকারের মধ্যে দৃঢ়তা নেই, তাই ভোটের আগে নতুন সরকার গঠন হতে পারে বলেও মত তাদের। 24 জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এই সেমিনার। রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধি। অনুষ্ঠানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন দাবি করেন, লোভের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। একটা অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। ইউনুস গভর্নমেন্ট 1, ইউনুস গভর্নমেন্ট 2, এরপর অন্য কিছু, এরপর অন্য কিছু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন মনে হবে এই কথাটা? কারণটা হচ্ছে সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট নাই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের স্বার্থে গণ অভ্যুত্থানের পর খুব দ্রুতই নির্বাচন হওয়া দরকার ছিল, কিন্তু নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে এখন নানা সংকট দেখা দিচ্ছে। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন উত্তর পরবর্তীতে বিনিয়োগ করবে। মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখায় দূর হলো সব বাধা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী SM ফরহাদের বিষয়েও কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন আরেক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতে সোমবার ডাকসু নির্বাচনই স্থগিত করে দেয় হাইকোর্ট। 1 ঘন্টার মধ্যে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হয় পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে।
রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগ করার কারণে এর আগে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের নয় কেন? তবে ফরহাদের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী দাবি করেন, তার বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ফরহাদের ভূমিকা তুলে ধরেন আইনজীবীরা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31শে অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। ডাকসু নির্বাচন স্থগিত চায়নি রিটকারীর আইনজীবীও। তাদের চাওয়া ছিল ছাত্রলীগের কমিটিতে থাকা কেউ প্রমাণিত হলে সে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। এ সময় রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টিও আপিল বিভাগের নজরে আনা হয়। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ডাকসু নির্বাচনে 28টি পদে মোট 471 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে আদালতের বাধা পুরোপুরি উঠে যাওয়ায় প্রার্থীরা যেমন খুশি, ভোটারদের মাঝেও বেড়েছে নির্বাচনী আমেজ। প্রচারণায় মাত্রা বেড়েছে কয়েক গুণ। এদিকে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার জন্য সব কেন্দ্রই থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। একটি রিট আবেদন ইস্যুতে হাইকোর্টের ডাকসু নির্বাচন স্থগিত, আর সেই আদেশে চেম্বার আদালতের স্থগিতাদেশ নিয়ে সোমবার আলোচনা ছিল তুঙ্গে। বুধবার আপিল বেঞ্চেও হাইকোর্টের আদেশটি বাতিল হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ভোট নিয়ে যাও কিছুটা শঙ্কা ছিল, তা কেটে গেছে। শিক্ষার্থী বান্ধব নেতা নির্বাচনে মুখিয়ে আছেন ভোটাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার, সাধারণ শিক্ষার্থী, তারা প্রত্যেকেই এই ডাকসুর ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রচারণার আর দিন চারেক বাকি, এরই মধ্যে ভোটারদের মন জয় করতে হবে, তাই প্রচারণার মাত্রাও বাড়িয়েছে প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ নিয়ে বুধবার চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির বলছে, কোনো ষড়যন্ত্রে এই নির্বাচন রুখে দেয়া যাবে না। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রচারণা চলবে আগামী রোববার পর্যন্ত, ভোট গ্রহণ মঙ্গলবার। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে আলী হোসেনকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন। এর আগে সোমবার ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন আলী হোসেন। পরে এই ঘটনায় 2টি পৃথক কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। $75 কোটি টাকা রাজস্ব ভাগের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলেসহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংকের 102 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এএসএম আবদুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে।
এদিকে সিলেটে সাদা পাথর লুটপাটের মাধ্যমে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের তদন্তের আওতায় আসছেন রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসন সহ অন্তত ৪২ জন। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর চুরির ঘটনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। পাথর চুরি ঠেকানো ও জড়িতদের শনাক্ত করতে অভিযান চালায় সিলেটের দুদক অফিস। সাদা পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের তালিকায় রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। আগামী নির্বাচন হবে মডেল নির্বাচন। সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জনপ্রশাসন সচিব জানান, কেউ পক্ষপাত করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে নির্বাচনের আগে সরাসরি ২,০০০ পদোন্নতি দিয়ে আরও ২,০০০ এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি। বুধবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তারা একথা জানান। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে সরকার। বুধবার পুলিশের নিয়োগ বিধিমালা নিয়ে বৈঠক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলিসুর রহমান ও আইজিপি বাহারুল আলম। পরে জনপ্রশাসন সচিব বলেন, ভোটের দায়িত্বে থাকা কেউ পক্ষপাত করলে তাকে প্রত্যাহার করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা। লটারির মাধ্যমে ডিসি ও ইউএনও পদায়ন করা হবে না বলেও জানান তিনি। এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সিকিউরিটি অনেক হয়েছে, আমরা ইলেকশনের আগে এই জয়েন্ট সিকিউরিটি তুলে আনবো। আর আইজিপি জানান, নির্বাচনের আগে ৪,০০০ এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৫০% সরাসরি নিয়োগ ও বাকিদের পদোন্নতি দেওয়া হবে। ৮,০০০ এএসআই কথা বলেছিলাম, আপাতত আমরা ৪,০০০-এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সহজ করতে যে বিধি তৈরি হচ্ছে, সেখানেও কিছু সংশোধন করা হচ্ছে বলে জানান আইজিপি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের রুমায় কেএনএর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় কাঠের রাইফেল, স্নাইপারের সিলিং সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। আইএসপিআর জানিয়েছে, রুমার দুর্গম এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে। পরে তল্লাশি অভিযানে প্রশিক্ষণে ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপারের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, কম্বল সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানী পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন গণ অধিকারের নেতাকর্মীরা। অবরোধের কারণে পল্টন মোড় হয়ে রামপুরা, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিলগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের উপর হামলার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগ যে পথে গেছে, জাতীয় পার্টিও সেই পথে যাবে বলে হুঁশিয়ারি দেন রাশেদ। নূরের ওপর হামলাকারীদের শাস্তি সহ ৩ দাবিতে শুক্রবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা। এই হামলার নির্দেশ দাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্মিত প্রকাশ করে নুরুল হক নূরকে বিদেশ পাঠালে চলবে না। যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে মাসভিত্তিক
রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আগস্টে সর্বোচ্চ 1,22,500 কন্টেইনার ওঠানো নামানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুপুরে সিডিডিএল আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিটির চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন জানান, 7 জুলাই বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডকে। দায়িত্ব নেওয়ার পর এনসিটিতে প্রতিদিন গড়ে 3,500-এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হচ্ছে, যা আগে হতো 2,500-এর মতো। আগস্টে টার্মিনালটি 4টি জেটি ব্যবহার করে জাহাজ থেকে 1,22,517 TEUS কন্টেইনার ওঠানো নামানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যেটা বর্তমানে 3.3 মিলিয়ন রয়েছে, এটা আগামী 6 মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ বছর আমরা কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতায় অতীতের সমস্ত রেকর্ডকে আমরা অতিক্রম করতে পারব। 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করল মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই পরিকল্পনার কথা জানান মিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে 120 দিনের পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব উপকূলের মহেশখালীতে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক হাব। লক্ষ্য 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তর করা। এই স্বপ্ন বাস্তবায়নে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। এমন বাস্তবতায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডার সার্বিক পরিকল্পনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় কমানো এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করবে এই উদ্যোগ। ইভেন্চুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, ফুল টাউনশিপ, একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যেই শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। $65 বিলিয়ন বিনিয়োগে তৈরি করা এই উদ্যোগ জিডিপিকে সমৃদ্ধ করার পাশাপাশি 25 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও জানান তিনি। কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। আশিক চৌধুরী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। সরকারগুলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মহেশখালী হবে দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক কেন্দ্র। কারণ এখানে অনেকগুলা মিনিস্ট্রি মিলে ডেভেলপমেন্ট করতে হবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে একের পর এক ডলফিনের মরদেহ। পচনধরা এসব ডলফিন সৈকত এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অন্ধকারে রয়ে গেছে। গত 7 বছরে এভাবে সৈকতে ভেসে এসেছে অন্তত 132টি মৃত ডলফিন, অথচ হয়নি একটি বৈজ্ঞানিক ময়নাতদন্তও। চলতি বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ভেসে আসে অন্তত 8টি মৃত ডলফিন। ডলফিন রক্ষা কমিটি গঠনের আগে সৈকত এলাকায় পচে দুর্গন্ধ ছড়াতো এসব সামুদ্রিক প্রাণী। জেলেদের অসচেতনতা, জালে আটকে শ্বাসরোধ, জাহাজের ধাক্কা কিংবা মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে মৃত্যু হতে পারে বলে ধারণা ডলফিন রক্ষা কমিটির। এটি কি সমুদ্র পানি নষ্ট হওয়ার কারণে হয়েছে কিনা, জলবায়ু পরিবর্তনের ফলে, নাকি প্লাস্টিক বর্জ্য বাড়ার কারণে, নাকি মানবসৃষ্ট কারণে মারা যাচ্ছে? মৃত্যুর কারণ এখন তো আমাদের কিন্তু জানা যায় না এবং গভর্নমেন্টের পক্ষ থেকে এখন তো আমাদের সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলি আছে, আমরা বারবার কিন্তু ট্রাই করছি, কথা বলছি যে আসলে কি কারণে এগুলো মারা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো এটা যে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারলাম না বা ওনারাও আমাদেরকে জানাতে পারেনি। ডলফিন মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। অথবা কি কারণে আমাদের কাছে মনে হচ্ছে এটা মারা যেতে পারে, সেটা একটা ডাটাবেস প্রস্তুত করে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে একটি গবেষণা কার্যক্রম চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করতে পারি কিভাবে সমুদ্র উপকূলের এই ডলফিনগুলোকে রক্ষা করা যেতে পারে।
2018 সাল থেকে এ পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে 132টি মৃত ডলফিন। এর মধ্যে রয়েছে 5টি তিমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।